স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশে নারী পাচার যেন থামছেই না। ভারতের পাচারের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় আরও 2টি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত হওয়া মামলাগুলোর বিবরণে পাচারকারীর চক্রের অনলাইন তৎপরতার বিষয়টি উঠে এসেছে। টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমেই এই চক্রের ফাঁদে পা দিচ্ছে তরুণীরা। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। টিকটকের মাধ্যমে ঢাকার বাসিন্দা এই দুই বান্ধবীর পরিচয় হয় হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে। পরে হৃদয় তাদের ভারতে চাকরির প্রলোভন দেখায়। করোনার কারণে পরিবারে আর্থিক অনটন থাকায় দুজনই তাতে রাজিও হয়। চলতি বছরের মার্চ মাসে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হন। তাদের একজনকে ভারতের বেঙ্গালুরুতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করে ভদন শোরুম ও তার সঙ্গীরা। আমরা বলি যে আমরা দেশে চলে যাব, তখন আমাদের অনেক মারধর করে। আমাকে, আমার আপুকে আর আমার ভাগ্নিকে তো কেরালায় পাঠিয়ে দিচ্ছে। আমার বান্ধবীকে প্রচুর ধরনের মারধর করে আর কিছু পিকচার তোলে। কিন্তু খারাপ কিছু করে না, কিন্তু পিকচার তোলে, কিছু নোংরা পিকচার তোলে মানে ব্ল্যাকমেল করার জন্য। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে যে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, ওই মেয়েটি এদের দুজনকে পালাতে সহায়তা করে। ভারতে পাচার হয়েছিল আরেক তরুণীও। চেন্নাই থেকে টিকিট কেটে আমরা কলকাতা হয়ে তারপরে যেভাবে ঠিক বর্ডার পার হয়ে গেছিলাম ওইভাবেই আর কি আবার দেশে ফিরি। কলকাতা এসে যখন টাকা শেষ হয় তখন আমরা বাসায় ফোন দিয়ে বলি। এই ভুক্তভোগীরা রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে পাচারের অভিযোগে বাংলাদেশ ও ভারতের পুলিশ এখন পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে। অন্যান্য ভাবে তাদেরকে পাচার করার বিষয়টি যে পরবর্তীতে যুক্ত হয়েছে, এর পরবর্তীতে মামলা হয়েছে। আমরা এই জন্যই এই টিকটকের সঙ্গে সংশ্লিষ্ট যাতে ইয়াং জেনারেশন না হতে পারে, এই জন্য আমরা সর্বত্র নজরদারি অব্যাহত রেখেছি। এদিকে ভুক্তভোগীদের মামলার বিবরণে উঠে আসে এদের বেশিরভাগই অনলাইনে পাচারকারী চক্রের সাথে পরিচিত হয় এবং তাদের ফাঁদে পা দেয়। এই ব্যাপারে অভিভাবক সহ সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। পরিবারকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, মৌল একক। এখানে পরিবার টিকিয়ে রাখতে হলে ভালোবাসা হচ্ছে মূল বিষয়। আমার এখানে কোঅপারেশন থাকতে হবে, নেগোসিয়েশন থাকতে হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আমদানি নিষিদ্ধ দেশ ইরানের বিটুমিন আরব আমিরাতের নামে বাংলাদেশে আনলো 2 প্রভাবশালী বিটুমিন আমদানিকারক। উচ্চ আদালতের নির্দেশে মামলা হবার পরেও সমঝোতার ভিত্তিতে তারা কৌশলে খালাস করেছে প্রায় 11,220 টন বিটুমিন। এ বিষয়ে বিটুমিন আমদানি সংক্রান্ত সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপনও মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিটুমিনের মান নিয়েও প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে সদুত্তর দিতে পারছে না। শিপিং এজেন্ট বলছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিটুমিন বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোয়ান ঝু-1 জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার হামরিয়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে 20 মে। হাইকোর্টের অ্যাডমিরালিটি বিভাগ অভিযোগ শুনে জাহাজটি গত 9 জুন আটক করার নির্দেশ দেন। এরপরই জাহাজটি আটক করে সরকারের নৌ বাণিজ্য দপ্তর। নিউজ 24-এর হাতে আসা জাহাজটির নথি বলছে সংযুক্ত আরব আমিরাতের বিটুমিন উল্লেখ করে পিএইচপির বে টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং মেসার্স ইলিয়াস ব্রাদার্স এই বিপুল পরিমাণ বিটুমিন আমদানি করেছে। জাহাজটির বিল অফ লোডিং এর তথ্য জানান দিচ্ছে বিটুমিনগুলো শারজার হামরিয়া বন্দর থেকে বিটুমিন নিয়ে এসেছে। কিন্তু অনুসন্ধান এবং নথি বলছে সংযুক্ত আরব আমিরাত বিটুমিন উৎপাদনকারী দেশ নয়। তারা প্রতিবেশী দেশ ইরান থেকে বিটুমিন আমদানি করে সেখান থেকে রপ্তানি করে বিভিন্ন দেশে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য জানান দিচ্ছে সম্প্রতি 2 আমদানিকারক প্রতিষ্ঠান ইরানের বিটুমিন আমিরাত থেকে বাংলাদেশে এনেছে। অনুসন্ধানের প্রয়োজনে আমিরাতের বিভিন্ন বিটুমিন রপ্তানিকারকদের সাথে যোগাযোগ করা হলে তারাও ইরান থেকে আমদানি হয়ে আসার তথ্যটি দিয়েছেন। তারা এটাও জানান ইরানের বিটুমিনই আমিরাতের নাম দিয়ে বাংলাদেশে ঢুকছে। একদিকে সরকারি প্রজ্ঞাপন, অন্যদিকে ইরানের বিটুমিন কিভাবে আমিরাতের নামে দেশে আসছে সে বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া। না, এটা আমরা জানবো না, এটা কাস্টমসের জানবেন আপনি। মালামালের কাজ হলো কাস্টম। মাল ভিতরে কি আছে যাচাই করা, বাছাই করা, ডিউটি ফিক্সআপ করা, ডিউটি নির্ধারণ করা, এগুলো হলো কাস্টমসকে জানতে হবে, বুঝছেন? এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের কাস্টমস বিভাগের সাথে কথা বলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমদানি করতে পারবে, কিন্তু আমদানির ক্ষেত্রে এটা
একটা গুণগত মান নিশ্চিত করে সার্ভ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় আপনার আইটিওতে শর্ত দিয়েছে। তো সুতরাং আমরা ওগুলোর নমুনা তুলে টেস্ট করা হয়, টেস্ট যদি ওকে থাকে তাহলে খালাস হবে। কমিশনারের বক্তব্য অনুযায়ী যোগাযোগ করা হয় ওই কর্মকর্তার সঙ্গেও। এটা তো আমি বলতে পারবো না স্পেসিফিক কিলোমিটার হলে আমি আপনার ডিটেইলস, আর এটা সুলকান সেকশনের কাজ, এটা তো আমি চেটে ক্লিয়ার করি না, ঠিক আছে? এটা করতে হবে আপনার সুলকান সেকশনের সংশ্লিষ্ট সুলকান সেকশনে আপনার জানতে হবে। শিপিং এজেন্টের সাথে কথা বললে তারা জানান আমদানি করা বিটুমিন ভর্তি জাহাজের মামলা চলমান আছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন না তারা। এদিকে আমদানি করা বিটুমিনের নিম্নমান নিয়ে খোদ সরকারি উদ্বিগ্ন। সরেজমিনে দেখা যায় নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে নির্মাণের 6 মাসেই রাস্তার বেহাল দশা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরীক্ষামূলকভাবে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকা কার্যক্রম। রাজধানীর 3টি কেন্দ্রে ফাইজারের এই টিকা দেয়া হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলা হয়। নিরুৎসাহিত করা হয়ে আসছে ঈদে অতিরিক্ত চাপ নিয়ে মানুষের ঘরে ফেরার বিষয়েও। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। প্রাথমিকভাবে রাজধানীর 3টি হাসপাতালে টিকা কার্যক্রমের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকা কর্মসূচি, যা চলবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রতিটি কেন্দ্রে গড়ে 120 জন মানুষকে দেয়া হবে এই ভ্যাকসিন। যারা আগে নিবন্ধন করেছেন তারাই আসতে পারবেন এই টিকা নিতে। আগামীকাল থেকে ঢাকা শহরের 3টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ট্রায়াল রান বা ফার্স্ট রান যাই বলি না কেন সেটি আগামীকাল হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, টিকা দেওয়ার পর 7 থেকে 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি শুরু হতে পারে। বুলেটিনে করোনা মোকাবেলায় আসছে ঈদে বাড়ি ফেরায় নিরুৎসাহিত করে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কিন্তু স্পষ্ট করেই প্রতিবার বলছি যে যার যার ঘরে থেকে নিজ নিজ বাসগৃহে থেকেই ঈদ উদযাপন করতে হবে এবং কোরবানির পশুর হাটের সংখ্যা কমিয়ে আনবার পরামর্শ, পশুর হাটে স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলতে হবে সে বিষয়ে আমরা গত বছরও সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি, এই বছরও আমরা সেগুলো দিচ্ছি। ফাইজারের 1 লাখের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। চীনে পড়াশোনা করছেন এমন প্রায় 5000 শিক্ষার্থীও এই টিকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে লাগামহীন গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের রেকর্ড 32 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেলে মারা গেছে আরও 12 জন। ভাইরাসের বিস্তার রোধে সীমান্তবর্তী এই অঞ্চলের বিভিন্ন স্থানে লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ জারি করা হলেও সেগুলো কাজে আসছে না। এদিকে আজ মধ্যরাত থেকে কুষ্টিয়া জেলা 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী 28 জুন পর্যন্ত বন্ধ থাকবে সব যানবাহন, শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার থেকে 1 সপ্তাহের লকডাউনের সময় খুলনা জেলা ও মহানগরের মধ্যে বাইরের কোনো বাস ও ট্রেন ঢুকতে পারবে না এবং বেরও হতে পারবে না। এছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল ও হাট বাজার বন্ধ থাকবে। রোববার বিকেলে খুলনায় লকডাউনের জন্য জারি করা গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। এবার করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত 82 জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা গত 1.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3641 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 8,51,668। মোট মৃত্যু হয়েছে 13,548 জনের। সুস্থ হয়েছেন 7,82,655 জন। গত 24 ঘন্টায় মোট 22,231 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 16.38%।
বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ বলতে না পারলেও তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। রোববার বিকেলে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী। আমাদের বন্ধুত্ব আরো শক্তিশালী করতে পারি। We are looking at enhancing production of vaccines, so that should kick in the next few weeks. They've been working to increase production of vaccines. So once that happens, we'll be in a better position to judge. But this is an ongoing conversation still with Bangladesh on this. So we'll do our best to try and make up. কিভাবে আমরা ভ্যাকসিন পেতে পারি এবং ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রেও আমরা কিভাবে তার সামনে কাজ করতে পারি বা আমাদের এন্টারপ্রেনার্সরা কাজ করতে পারে। করোনা মহামারীর মধ্যেই দেশের 204 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট আজ। বিভিন্ন এলাকায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। একই সাথে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের 50টি ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। শেষ প্রস্তুতি হিসেবে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সেগুলো নিয়ে গেছেন প্রিজাইডিং অফিসাররা। সোমবারের নির্বাচনে 14টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। সেগুলোই সদস্য পদে, ভোট হবে ব্যালটে। আমরা ইতিমধ্যেই সকল ধরনের কেন্দ্রের মালামাল প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দিয়েছি। শতভাগ নির্বাচন ফ্রি ফেয়ার করার জন্য যা যা করার দরকার সে ধরনের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। পাপুলকাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের ভোট নিয়ে প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার 6টি ইউনিয়নে নির্বাচন হবে সোমবার। বেশিরভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রোববার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রগুলোতে। এবার সংসদীয় আসনটিতে ইভিএম এবং ইউনিয়ন পরিষদে ব্যালটে ভোট হবে। সাধারণ যে ভোট কেন্দ্র আছে সেখানে 4 জন পুলিশ এবং 12 জন আনসার সদস্য রয়েছে। আর এখানে আমাদের 150 জন র্যাব রয়েছে। আর ওখানে আমাদের 6 প্লাটুন বিজিবি ও প্রয়োজনীয় সংখ্যক র্যাব রয়েছে। দিনাজপুরের বোঁচা উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় নির্বাচন হচ্ছে 11 বছর পর। সীমানা জটিলতায় এতদিন বন্ধ ছিল ভোট। এ নিয়ে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। পৌরসভার 10টি কেন্দ্রে 74টি ইভিএম মেশিনে ভোট চলবে সোমবার। এরই মধ্যে সব সরঞ্জাম পাঠানো হয়েছে সেতাবগঞ্জে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর কদমতলীতে 3 খুনের 24 ঘন্টা না পেরোতেই শনিবার সিলেটের ওসমানীনগরে ঘটল ডাবল মার্ডারের ঘটনা। কদমতলীতে বাবা, মা ও বোন হত্যার ঘটনার 1 সপ্তাহের ব্যবধানে রাজধানীর ভাটারা ও নদ্দায় হত্যার শিকার হন স্বামী ও গৃহবধূ। একের পর এক এমন পারিবারিক হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়াচ্ছে সমাজে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তায় পারিবারিক কলহে বাড়ছে এমন হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সারা দেশে মোট হত্যাকাণ্ডের 40 ভাগই পারিবারিক কলহ ও দ্বন্দ্বের কারণে ঘটে থাকে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। সিলেট ওসমানীনগরে শনিবার রাতে নিজ বাসায় স্কুল শিক্ষিকা তপতি রানীর গলাকাটা মরদেহ ও গৃহকর্মী গৌরাঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় সিলেট জুড়ে। মেশিন আনিয়া বাথরুমের জানালা গিল কেটে তারপরে একজন লোক ঢুকান সরে চাবি দিয়ে দরজা জানালা সব খুলে হয়েছে আর কি। খোলা ঘরে ঢুকার পরে প্রশাসন ঢুকছে, তারপরে আমরা 2-3 জন ঢুকছি। আমরা 2 জনই তো ভিকটিম, 2 জনই চলে গেল। মানে একজন থাকলে তো আমরা বুঝতাম, বা আমরা তো বাইরে থাকি, আমি খবর শুনে আসছি। ঘটনা তদন্তে কাজ করছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীও। এই গৃহকর্ত্রীর সাথে গৃহ পরিচারকের বিভিন্ন বিষয় নিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে। তার এক পর্যায়ে সে উনাকে গলায় ছুরি চালিয়ে উনাকে হত্যা করে, তারপর সে নিজে আত্মহত্যা করে। এই ঘটনার 24 ঘন্টা আগে শুক্রবার রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যা করা হয়। হত্যার দায়ে মেয়ে মেহজাবিনকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাদের ভেতরে যে সম্পর্কের যে ডিনামিক্স, এটা কিন্তু
ইজি কখনো আমাদের কাছে মনে হয়নি। 11 জুন ভাটারায় নিজ স্ত্রীর হাতে খুন হন রিকশা চালক আবুল কাশেম। 10 জুন পাশের এলাকা নদ্দায় ভাতিজির হাতে খুন হন নীতিকা নামের আরেক নারী। পুলিশের তথ্য বলছে বছরে মোট হত্যাকাণ্ডের 40% পারিবারিক কলহের জেরে, আর প্রতিদিন দেশে 14 থেকে 15টি হত্যাকাণ্ডের অধিকাংশই নারী ও শিশু। সমাজবিজ্ঞানীরা বলছেন অর্থনৈতিক অসচ্ছলতা, দ্বন্দ্ব ও অসহিষ্ণুতা পারিবারিক নৃশংসতা বাড়ার পেছনে অন্যতম কারণ। বাবা পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছেন, মা পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছেন, তারা মা বাবা পর্যন্ত ভাড়াটিয়া খুনি এনে সন্তানকে হত্যা করছেন কিংবা পরস্পরকে হত্যা করছেন। ফলে এর পিছনে নানা ধরনের সামাজিক, যেটি বলেছি অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, পারিবারিক এই ধরনের কারণগুলো আছে। আর এখানে পরিবার টিকিয়ে রাখতে হলে ভালোবাসা হচ্ছে মূল বিষয়। তারা বলছেন পারিবারিক এমন নৃশংসতা থেকে সমাজকে মুক্ত করতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা আরো বাড়াতে হবে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যাত্রী আছে কিন্তু ছাউনি নেই, আবার ছাউনি আছে কিন্তু যাত্রীদের বসার সুযোগ নেই, আবার যেখানে যাত্রী ছাউনি প্রয়োজন সেখানে নেই কোনো ছাউনি। এমন নানা অনিয়ম অব্যবস্থাপনায় রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি। বিশেষজ্ঞরা বলছেন এসব যাত্রী ছাউনিগুলোতে যাত্রী বান্ধব পরিবেশ বজায় রাখতে সিটি কর্পোরেশনের কোনো নজরদারি নেই, বরং যাত্রী সেবার পরিবর্তে এগুলোকে বাণিজ্যিক সেবার অনুমতি দিয়ে আসছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। হরেক রকমের পণ্যের ঝলকে চেনার উপায় নেই আসলে এটি কি যাত্রী ছাউনি নাকি দোকান। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখা যায় অনেক যাত্রী ছাউনির অবস্থা একই রকম। উত্তর সিটি এলাকার আধুনিক যাত্রী ছাউনি থাকলেও সেখানে বৃষ্টি থেকে বাঁচতে বসা তো দূরের কথা, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। গাড়ির জন্য অপেক্ষা করতে হয় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি থাকে, ততক্ষণ আমাদের ভিজতে হয়। কর্তৃপক্ষের অবহেলা ছাড়া আর কিছুই বলবো না। উপকারিতা আসতেছে না, এটা সবাই এখন আমরা কর্ম করে খাইতে পারতেছি। কোথাও যাত্রী ছাউনি পড়ে আছে অযত্নে অবহেলায়, কিছু ছাউনিতে বেঞ্চ থাকলেও নেই বসার পরিবেশ। রাতের বেলা এসব জায়গা হয়ে ওঠে মাদক শিবিরদের আড্ডা স্থল। নিয়ম হলো যাত্রী ছাউনির সামনে স্টপেজ করা, কিন্তু তারা এটা তোয়াক্কা করেন না, যত্রতত্র তারা প্যাসেঞ্জার নামান এবং উড়ান। ছোট রাস্তাগুলো ছোট হয়ে গেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যাত্রী ছাউনি সেখানে হচ্ছে, কিন্তু হলে কি হবে, লোকগুলো কিন্তু চলাফেরা করতে পারে না, একটা বাধার সৃষ্টি হয়ে যায়। যাত্রী ছাউনি পুরাটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান করে ফেলছে, আপনি তো দেখে আসছেন পুরাটাই। এখন এটা তো হয় উচ্চত্ব কেন্দ্র করতে হবে, এখানে 30 ফিট জায়গার মধ্যে 3টা দোকান হয়ে আছে। আবার অনেক জায়গায় বাস না থামলেও রয়েছে যাত্রী ছাউনি, অনেক জায়গায় বাসের কাউন্টার আছে কিন্তু নেই যাত্রী ছাউনি। যথাস্থানে যেখানে প্যাসেঞ্জার থামে ওই স্থানে রেডিসনের অপোজিটে আপনার যাত্রী ছাউনি আছে, যাত্রী যে থাকে হইল শেওড়ার মোড়ে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত নগরবিদদের। এটি যাত্রী বান্ধব এবং পদচারী বান্ধব হওয়া নিশ্চিত করার মধ্যে দিয়ে তাদের ব্যবসায়িক মনোভাব থেকে সরে এসে সেবা মনোভাবকে সমুন্নত রাখবে। এদিকে দখল হয়ে যাওয়া যাত্রী ছাউনি উদ্ধার ও পরিকল্পিতভাবে আধুনিক সুবিধা সম্পন্ন ছাউনি নির্মাণের কথা জানিয়েছেন সিটির কর্তা ব্যক্তিরা। আধুনিক মানের 50টি যাত্রী ছাউনি তৈরি করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং শিগগিরই সেটি টেন্ডার হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পুরনো যাত্রী ছাউনিগুলি সংস্কার সহ নতুন আরো যাত্রী ছাউনি নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। নগর বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে যাত্রী ছাউনি নির্মাণ হলে একদিকে যেমন উপকৃত হবে নগরবাসী, তেমনি যাত্রী ছাউনি কেন্দ্রিক বাস স্টপেজ ব্যবস্থা গড়ে তোলা যাবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। করোনা মহামারীর প্রভাবে কিছুটা কমেছে অর্থ পাচারের প্রবণতা। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত টাকাও বছরের ব্যবধানে কমেছে 6.6%। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পাচারের পরিমাণ কমেনি, বদলেছে ধরন ও গন্তব্য। অর্থনীতি বাঁচাতে পাচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দেশে বিনিয়োগের ক্ষেত্র বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট।
বাংলাদেশ থেকে বছরে কত টাকা পাচার হয় তার সঠিক হিসেব নেই কারো কাছেই। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI প্রতি বছর হিসেব তুলে ধরে। তাদের দেয়া পুরনো প্রতিবেদন বলছে বছরে গড়ে 65,000 কোটি টাকা পাচার হয় বাংলাদেশ থেকে, আর যার বেশিরভাগ হয় আমদানি রপ্তানিতে ভুয়া ঘোষণা দেখিয়ে। করোনা মহামারীতে গেল 2 বছর GFI কোনো প্রতিবেদন না দিলেও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি হিসেব তুলে ধরেছে ওই দেশে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ নিয়ে। তাতে দেখা যায় 2020 সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা রয়েছে 5,203 কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে 6.6% কম। যদিও বিশ্লেষকরা বলছেন এই হিসেব দেখেই বোঝার উপায় নেই পাচার কমেছে। এখন তারা আইন করেছে, যদি কোনো সরকার চায় তাহলে কিন্তু তারা সুইস ব্যাংকের তথ্য পেতে পারে। ভারত রেগুলারলি তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য নিচ্ছে, আমরা নিচ্ছি না, সেটা অন্য কথা, সেটা আমরা নিতে চাই না, সেজন্য হয়তো আমরা চাপ সৃষ্টি করছি না। তবে এসব অর্থ কাদের সেই সব কোনো তথ্য দেয়া হয় না সুইস ব্যাংকগুলো থেকে। এজন্য দুই দেশের মধ্যে কার্যকরী চুক্তির প্রয়োজন বলছেন আইনজীবীরা। এছাড়া পাচার বন্ধে যে আইন রয়েছে তার প্রয়োগে জোর দিচ্ছেন তারা। 2014 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সুইজারল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সমঝোতা চুক্তি করার জন্য চিঠি লেখে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত সে প্রোগ্রেস আমরা দেখছি না। এখন যে সুইজারল্যান্ডের এই টাকার বাইরেও যে পাচার হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন পাচারের গোড়ায় হাত দিতে হবে। টাকা ফেরত আনার প্রচেষ্টা চাইতে কিভাবে এই সমাজে এই অর্থনীতিতে বৈষম্য সৃষ্টির মাধ্যমে নানান উপায় ফন্দি ফিকিরির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ আছে, এবং সেই অবৈধ অর্থ নিয়ে ঘোরাফেরা করা যায়, সেই পথ পন্থাগুলোকে বন্ধ করতে হবে। পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির কারণে আগের মামলা সহ সব মিলিয়ে প্রায় 44 লাখ মামলার জট লেগেছে আদালতে। এমন বাস্তবতায় রোববার থেকে শুরু হলো অধস্তন আদালতগুলোতে স্বাভাবিক বিচার কাজ। এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের সবগুলো ভার্চুয়াল কোর্টও খোলা থাকছে। আইনজীবীরা বলছেন হাইকোর্ট সহ সব আদালতে স্বাভাবিক বিচার কাজ শুরু হলে করোনায় যে ভয়াবহ মামলা জট তৈরি হয়েছে তা থেকে উত্তরণ সম্ভব হবে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনার কারণে গত 1.5 বছর ধরে যেন থমকে আছে দেশের বিচার ব্যবস্থা। গত বছর মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর দীর্ঘ সময় বিচারিক আদালতগুলো বন্ধ থাকায় নতুন করে সৃষ্টি হয়েছে মামলা জট। রোববার থেকে অধস্তন আদালতগুলোতে স্বাভাবিক বিচার কাজ শুরুর নির্দেশনায় তাই খুশি সাধারণ বিচার প্রার্থী ও আইনজীবীরা। প্রকাশ্য আদালতে আমরা যত তাড়াতাড়ি আদালতের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারি, তাদের সঙ্গে যতটুকু আই কন্ট্যাক্ট করতে পারি, দুই পক্ষের মধ্যে শুনানি, এই কনজাম্পশন, এই টাইমটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। নিয়মিতভাবে শুরু হয়েছে, আমরা আইনজীবীরা সন্তুষ্ট, এবং উচ্চ আদালত ভার্চুয়ালি শুরু হয়েছে, তাতেও সন্তুষ্ট। তবে কিছু কিছু অ্যাকচুয়াল কোর্ট থাকলে উচ্চ আদালতে আইনজীবীদের জন্য ভালো হতো। এরই মধ্যে দেশের অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছাড়িয়েছে 40 লাখ। হাইকোর্টে বিচারাধীন রয়েছে 4 লাখের বেশি মামলা। তবে মামলা নিষ্পত্তির হার খুবই কম। আমরা যদি বসে থাকি করোনার কারণে, তাহলে সংখ্যা আরও বাড়বে। মানুষ বিচার না পেয়ে হতাশাগ্রস্ত হবে, তখন দেশে একটা অরাজক পরিস্থিতি হবে। যে পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থায় আসি, বা আমি তো একবার বলেছিলাম সুরক্ষা মেনটেন করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম চালাতে। এমন অবস্থায় বিচারিক আদালতে নতুন বিচারক নিয়োগ সহ অবসরপ্রাপ্ত বিচারকদের মাঝে দায়িত্ব বন্টনের পরামর্শ আপিল বিভাগের সাবেক এই বিচারপতির। যেসব জেলা জজ অবসরে গেছেন কিন্তু এখনো শরীর স্বাস্থ্যের দিক থেকে, মনের দিক থেকে সচল রয়েছেন, তাদের এমন অনেকেই আছে, কিন্তু তাদের ধরেন 3 বছরের কন্ট্রাক্টে মামলা পরিষ্কার করার জন্য দেয়া যেতে পারে। এর জন্য অবশ্য আইন প্রয়োজন হবে। এই মুহূর্তে হাইকোর্টের 53টি বেঞ্চ শুনানি গ্রহণ করলেও অধস্তন আদালতের মতো হাইকোর্টেও শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরুর দাবি সাধারণ আইনজীবীদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চলতি বছরে ইউরোপীয় অঞ্চলে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গেল বছর একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি পরিমাণে এই হ্রাসের হার দেখা দিয়েছে বলে জানায় যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশন। এফডিএফ এর তথ্য দেখা যায় গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে খাদ্য ও পানীয় রপ্তানির 47% কমেছে। দেশটির খাদ্য ও পানীয় উৎপাদকের সংগঠন এফডিএফ জানায়, মূলত ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের ব্যবসা কেন্দ্রিক নীতিতে কিছু পরিবর্তন আসায় রপ্তানির পরিমাণে এ হ্রাসের হার ঘটেছে। পাশাপাশি করোনা মহামারীর কারণে রপ্তানির উপর প্রভাব পড়েছে বলে জানায় তারা। রংপুরে এবছর হাড়ি ভাঙা আমের আশানুরূপ উৎপাদন হয়েছে। এরই মধ্যে বাজারে উঠেছে এ আম। কৃষকদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন না। এ কারণে মৌসুমের শুরুতেই এই আমের বাজার দরও পাচ্ছেন না তারা। এই অবস্থায় লোকসানের আশঙ্কায়ও তারা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রংপুরে হাড়িভাঙ্গা আমের ফলন বেশ ভালো হয়েছে। এরই মধ্যে বেচাকেনিতে জমে উঠেছে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ আমের হাট। আম চাষী ও ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতির কারণে এবছর বাজারে আমের দর বেশ কম। আম কিনতে বিভিন্ন জেলা থেকে পাইকাররাও আসছে না। গেল বছর এই সময়ে প্রতি মণ আম বিক্রি হয়েছে 2400 থেকে 2800 টাকা। এবছর তা বিক্রি হচ্ছে 1400 থেকে 2000 টাকায়। এই অবস্থায় লাভ তো দূরের কথা, লোকসানও গুনতে হচ্ছে তাদের। আমের বাজার কমের কারণে আমরা মার খাচ্ছি, ব্যবসা খুব নিঃস্ব হয়ে যাচ্ছে ব্যবসায়ী। গতবারে বিক্রি করছি 60 হাতে 65 টাকা, এবারে 25 হাতে 30 টাকা। এখন যাতে কৃষক বাঁচে এর একটু ব্যবস্থা করেন। সংশ্লিষ্টরা জানান, আম বাজারজাতকরণে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। আমের আবাদ মোটামুটি ভালোই। এগুলোর মার্কেটিং এর ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে অন্যান্য বছরের মতো এবছরেও আমরা থাকবো এবং আছি। আম পরিবহন ক্ষেত্রে সেই আমগুলোর গাড়িগুলোকে একটা স্টিকার সহযোগিতা দেয়া, এই সহযোগিতাগুলো আবার আমরা যে দিব সেটার জন্য মতবিনিময় সভা করে ওখানকার কমিটির মাধ্যমে সেটা আমরা আবারও বাস্তবায়ন করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুরের 8 উপজেলায় হাড়িভাঙ্গা আম উৎপাদন হয়েছে 1865 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক। নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় গার্গ। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে বেশ কিছু গাড়ি। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, যার মধ্যে 9 জন শিশু। গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে পানির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 15টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টিতে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে এক ব্যক্তি ও 3 বছরের এক শিশু নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আকস্মিক বন্যা এবং ঝোড়ো হাওয়ায় অ্যালাবামার শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারীর গুলিতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কয়েকজন বন্দুকধারীর একটি গ্রুপ কয়েকটি গাড়িতে করে এসব হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক এবং 3টি ট্রাক জব্দ করা হয়েছে। রেনোসা শহরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি মাদক চোরা কারবারি চক্র গেল কয়েক বছর ধরে লড়াই করে আসছে। তবে এই হামলার উদ্দেশ্য এবং কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। অবশেষে লেবাননে বসবাসরত পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশিদের মনে ফিরে এসেছে স্বস্তি।
দীর্ঘদিন থেকে পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অনুরোধে বাংলাদেশ দূতাবাস রোববার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে তাদের নাম নিবন্ধন শুরু করেছে। চলবে আগামী 25 জুন পর্যন্ত। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 7টায় লেবানন দূতাবাস প্রার্থীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু করে। প্রথম দিনই প্রায় 3 শতাধিক পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশি 6,50,000 লিরা জমা এবং 4 কপি ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে নাম নিবন্ধন করে। দীর্ঘ প্রতীক্ষার পর নাম নিবন্ধনের সুযোগ পেয়ে পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশিরা দূতাবাসের রাষ্ট্রদূত সহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। 4-5 বার হয়ে গেছে ছাপাড়ায় কোনো নাম নেই নাই, কাগজপত্র ছাড়া নাম নেওয়া যাবে না, কিন্তু এবার ইনশাআল্লাহ দূতাবাস আমাগো দিকে তাকাইছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই দূতাবাসের যে আমাগরে বিনে কাগজে কোনো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই, তারপর আমাগর নাম নিছে। আমি এতদিন কাগজ ছিলাম, আমি দেশে যাইতে পারি নাই, অনেক আমার কষ্ট ছিল। এখন যে তারা নাম নিয়েছে দূতাবাসে আমাদের যাওয়ানোর জন্য সুযোগ সুবিধা দিয়েছে, এর জন্য আমি অনেক খুশি। এ সময় দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দূতাবাস জানায় লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে আবেদনকারী পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে পাঠানো হবে। নাহিদ জিহান, নিউজ 24। উট সাধারণত আমরা আরব দেশগুলোতেই দেখে থাকি, কিন্তু মরুভূমি অঞ্চলের প্রাণী হলেও সবুজে ঘেরা উপত্যকায় এরা দিব্যি ভালো থাকে। আর তাই এখন উটের ফার্ম তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে চীনের উইঘুর বাসিন্দারা। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কিন্তু সেই জাহাজকে এখন উৎপাদন করা হচ্ছে ঘাসে ঘেরা পাহাড় ও উপত্যকায়। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর স্বশাসিত অঞ্চলে বেশ কটি উটের খামার গড়ে উঠেছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কাজাখস্তানের সীমান্তবর্তী জেমিনি কাউন্টিতে গড়ে ওঠা এসব উটের খামার থেকে প্রতি বছর প্রায় $30 লাখ আয় করছে উদ্যোক্তারা। উটের মাংস বিক্রি ছাড়াও স্থানীয়ভাবে শিশুদের জন্য অনেক অভিভাবকই উটের দুধ কিনে নিচ্ছেন। এসব খামারে এখন অনেকেই কাজ করে জীবিকা নির্বাহ করছেন। নতুন এই কর্মসংস্থানে তারা মাসিক প্রায় $450 পর্যন্ত আয় করছেন। নাহিদ জিহান, নিউজ 24। সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 স্পোর্টস। এবার নিউজ 24 স্পোর্টস। নারী ফুটবল লিগে সদ্য পুষ্করানীর বিপক্ষে 5-0 গোলের বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে হ্যাট্রিক করেছেন সাবিনা খাতুন। সেই সঙ্গে প্রিমিয়ার ফুটবল লিগ ক্যারিয়ারের 100তম গোলের মাইল ফলক স্পর্শ করেছেন এই স্ট্রাইকার। এই জয়ে 8 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলামের রিপোর্ট। সাবিনা 100 গোলস উদযাপনের এমন ভাষাই বলে দেয় উপলক্ষটা আসলে কি। নারী ফুটবল লিগের এই ম্যাচে হ্যাট্রিকের মাধ্যমে লিগ ক্যারিয়ারের 100তম গোলের মাইলফলক স্পর্শ করলেন সাবিনা। আর দলীয় অধিনায়কের এমন কৃতিত্বে সতীর্থদের উল্লাস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম যেন এদিন হয়ে উঠল সাবিনাময়। এমন কৃতিত্বে উচ্ছ্বসিত সাবিনাও। কিছু কিছু রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবলের জন্য আমি মনে করি যে অনুপ্রেরণা। কারণ পরবর্তী যেসব মেয়েরা আসবে আমি মনে করি আমার এই রেকর্ডগুলো ফলো করে তারা অতিক্রম করার একটা লক্ষ্য নিয়ে হয়তো তারাও আগ্রহী হবে ফুটবল খেলতে। গত বছরের নভেম্বরে প্রথম নারী ফুটবলার হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 250 গোলের রেকর্ড গড়েন সাবিনা। প্রিমিয়ার লিগে 100 গোলে পৌঁছাতে সাবিনার দরকার ছিল 2 গোল। ম্যাচের 20 ও 31 মিনিটে 2টি গোল করে সেই মাইল ফলক স্পর্শ করেন সাবিনা। এরপর হ্যাট্রিক করেন 77 মিনিটে। এর মাঝে ম্যাচের 66 ও 68 মিনিটে 2টি গোল আসে আখি ও মারিয়ার পা থেকে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকটি সিনেপ্লেক্স তৈরি হলেও বর্তমান বাস্তবতায় তার একটিতেও হয়নি কোনো সিনেমা প্রদর্শন। সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও এসব সিনেপ্লেক্স নির্মাণে প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা কেউই পায়নি শিল্পের কোনো সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, গত বছর 1000 কোটি টাকার বিশেষ ঋণ তহবিল ঘোষণা কিছুটা স্বস্তি মেলালেও এখনও তা দেখেনি আলোর মুখ। এমন বাস্তবতায় সিনেমা হল বাঁচাতে প্রয়োজনে ভারত থেকে ভালো মানের ছবি আমদানির দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 2005 সালে বন্ধ হয়ে যায় পুরান ঢাকার ইসলামপুরের ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল। তবে তার কিছুদিন পরই বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে লায়ন সিনেমাস নামে নতুন 4টি সিনেমা হল নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজও। এদিকে নতুন রূপে তৈরি হয়েছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সও। সনি হলকে সিনেপ্লেক্সে রূপান্তরের কাজও চলমান। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে কোটি টাকা ব্যয় এসব হল আধুনিকায়ন এখন শুধুই হতাশা। একদিকে করোনা, অন্যদিকে সংকট ভালো মানের সিনেমার। এই একটি ভয়ই কাজ করছে আমার ভিতরে, সেটা হচ্ছে যে এই 4টা সিনেমা হলকে যদি আমি চালানোর ব্যবস্থা শুরু করি, আমাকে টোটাল স্টাফ রাখতে হবে, একটা শো চললে আমাকে এয়ার কন্ডিশন চালাতে হবে, টোটাল মেনটেন্যান্সের একটা খরচ যেটা আছে সেটা একটা বড় অঙ্কের খরচ। সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় গত বছর সরকার 1000 কোটি টাকার বিশেষ ঋণ তহবিলের ঘোষণা দেন। বছর পেরোলেও তা এখনো দেখেনি আলোর মুখ। আর তাই সারা দেশে স্থায়ীভাবে হল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন কেউ কেউ। তহবিল, সেটার ডিসবার্সমেন্ট, সেটার বিলি বন্টনও শুরু হয় নাই। শুরু হওয়ার ক্ষেত্রে নানান রকমের বাধা আছে, সেইগুলো আমরা আস্তে ধীরে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। 2-3 বছর যাবতই খারাপ ছিল, তারপরে আবার করোনা এসে একদম মনে হয় যেমন মানে কফিনের মধ্যে লাস্ট প্যারেকটা মারা আছে না, এই অবস্থা বর্তমান অবস্থা। এমন বাস্তবতায় প্রয়োজনে ভারত থেকে ভালো মানের ছবি আমদানির দাবি জানিয়েছেন অনেকে। ছবি আমদানিটা অবাধ করে দেখ, আমরা যে দেশ থেকে পারি না ছবি নিয়ে আসবো। অর্থাৎ ছবির যখনই ফ্লো আসবে তখনই এই সেক্টর উন্নতি হবে। 2012 সালে 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও এখনও তার সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা। আমাদের অধিকাংশ সিনেমা হলের কিন্তু শিল্পের লাইসেন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প সুবিধা আমরা কোনোটাই পাচ্ছি না। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্ত। খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।